Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ক্যালকাটা হাইকোর্ট এলডিএ যে মেন্স পরীক্ষা হবে 2024 এর সেই মেন্স পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট এসে টপিকস নিয়ে আলোচনা করা হবে। তোমাদের ক্যালকাটা হাইকোর্টে এলডিএ মেন্স পরীক্ষাতে এসে লিখতে দেওয়া হয়, চারটে সেখানে অপশনস থাকে, তার মধ্যে একটা এসে লিখতে হয় যে এসেটা 50 মার্কস আছে এবং তোমাদের এসের যে ওয়ার্ড লিমিটস সেটা ওখানে বলা থাকে 350 টু 400 ওয়ার্ডসের মধ্যে একটা এসে লিখতে হয়, একটা কম্পোজিশন লিখতে হয়। সো আজকে আমি আমার এই ক্লাসে টোটাল 35টা টপিকস নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকস। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো যে এলডিএ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু টপিকস তোমাদেরকে বলে দিতে, যাতে তোমরা সেগুলো বাড়িতে তৈরি করতে পারো। আমি আশা করব এই টপিকগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্রস্তুত রাখবে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে আজকে ক্যালকাটা হাইকোর্টের এলডিএ মেন্স 2024 এর ইম্পর্টেন্ট কিছু এসে টপিকস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট টপিক 5G টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে 5G টেকনোলজি চালু করা হচ্ছে এবং সেই জন্য বেশ কিছু আমরা কন্ট্রোভার্সি সেই সময় দেখতে পেয়েছিলাম এবং সেই কন্ট্রোভার্সিগুলোকে সমস্তটাকে নাকচ করে দিয়ে তারপর 5G টেকনোলজি পরীক্ষামূলকভাবে প্রথমে শুরু করা হলো এবং তারপর সেটা চালু করা হয়েছে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে। সো এই যে 5G টেকনোলজি সেটা নিয়ে একটা এসে লিখতে বলা হয়েছে। 2 নম্বর এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস প্রস অ্যান্ড কনস। এআই তার আমরা ভালো দিক এবং মন্দ দিক দুটো দিক নিয়ে আলোচনা করার কথা বলা হচ্ছে। এআই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের জীবনে এবং এআইটা বিভিন্ন রকম কাজে আজকাল ব্যবহৃত হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। এটার ভালো দিক কী কী এবং খারাপ দিক কী কী সেটা নিয়ে এখানে একটা টপিক দেওয়া আছে। থার্ড, র্যাগিং ইন ইন্ডিয়া। অতি সম্প্রতি আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে র্যাগিংয়ের জন্য এবং তারপর থেকে কিন্তু র্যাগিং এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে এবং ইন্ডিয়ার যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনস রয়েছে সেখানে বিভিন্ন সময় আমরা র্যাগিংয়ের বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছি। সো র্যাগিং ইন ইন্ডিয়া এবং কী কী তার রুলস অ্যান্ড রেগুলেশনস আছে অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে সেই সব বিষয় নিয়েও এখানে আলোচনা করার কথা বলা হয়েছে। টপিক নাম্বার 4, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বেকারত্ব সমস্যা সেটা নিয়ে একটা টপিক দেওয়া আছে, লিখতে বলা হয়েছে। নাম্বার 5, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ এনইপি জাতীয় শিক্ষানীতি সেটা নিয়ে লিখতে বলা হয়। জাতীয় শিক্ষানীতিতে কী কী প্রভিশনস রাখা আছে এবং কী কীভাবে এটাকে সমালোচনা করা হয়েছে, কোন কোন খামতি এখানে দেখা গেছে, এই দুটো জিনিস নিয়ে একবার লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 6, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ যে পরিবেশের পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিভিন্ন রকম আমরা প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাচ্ছি, সেগুলো সরাসরি আমরা গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের সাথে যুক্ত করতে পারি। সুতরাং এই টপিকটা ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। টপিক নাম্বার 7, সোশ্যাল মিডিয়া বুন অর বেন। সোশ্যাল মিডিয়া বুন অর বেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াকে তুমি আশীর্বাদ বলছো না অভিশাপ বলছো সেটা লিখতে বলা হয়েছে। এই টপিকটা যদি অন্যভাবে আসে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড সেলফ রেস্ট্রেন্ট। দেখো সোশ্যাল মিডিয়া এবং তুমি নিজেকে কি করে কন্ট্রোল করছো সোশ্যাল মিডিয়ার যাতে ব্যবহার না করো সেই বিষয়টা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড সেলফ রেস্ট্রেন্ট। আচ্ছা, তারপরে আসছে নাম্বার 8, প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিকের যে জন্য যে পরিবেশ দূষণ হচ্ছে প্লাস্টিক পলিউশন সেটা, কিংবা ব্যান সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অর্থাৎ সিঙ্গেল ইউজ প্লাস্টিককে ব্যান করা হয়েছে সেইটা নিয়েও এখানে লিখতে বলা হয়েছে। দুটো একই রকম টপিক। টপিক নাম্বার 9, এয়ার পলিউশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বায়ু দূষণ। বায়ু দূষণ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা প্রত্যেকবার শীতের সময় দেখতে পাই যেভাবে একটা ফগি কন্ডিশন হচ্ছে, যেভাবে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, যেভাবে আমরা সবসময় দেখছি এটা সিভিয়ার ব্যাড কোয়ালিটি বায়ুমণ্ডলের হয়ে গেছে,
এয়ারের হয়ে গেছে, সেটা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে এয়ার পলিউশন ইন ইন্ডিয়া। টপিক নাম্বার 10, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অর্থাৎ পরিবেশের যে অবনতি হয়েছে, অবক্ষয় ঘটেছে, সেটা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 11, গ্রোয়িং ডিক্লাইন অফ রিডিং হ্যাবিটস, অর্থাৎ বর্তমানে মানুষের বই পড়া কমে গেছে, সেই বই পড়ার যে অভ্যাসটা কমে গেছে সেটা নিয়েই একটা এসে এখানে লেখার কথা দেওয়া হয়েছে। এটাকে অন্যভাবে দিতে পারে ফিউচার অফ ই বুকস। আজকাল কেউ বই কিনে বই পড়ছে না, সবাই পিডিএফ পড়ছে, ই বুকস পড়ছে। সো ই বুকসের ফিউচারটা কি সেটা নিয়েও তোমরা লিখতে পারো। টপিক নাম্বার 12, উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মহিলা এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট এখানে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা দেখতে পাই আজকাল সমস্ত ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসছে, তারা নিজেদের যথেষ্ট ক্ষমতার পরিচয় দিচ্ছে, যে তারা ঘরে এবং বাইরে দুটো দিকে সমানভাবে তারা কিন্তু নিজেদের একটা কৃতিত্বের ছাপ রাখছে, নিজেদের প্রতিভার পরিচয় দিচ্ছে। সেই বিষয়টা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। টপিক নাম্বার 13, সেফটি অফ উইমেন ইন দি ওয়ার্ক প্লেস। আরজি কর হত্যাকাণ্ডের পর আমরা দেখতে পেয়েছি যে কাজের ক্ষেত্রে, কাজের জায়গাতে মহিলাদের সেফটি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব রেলেভেন্ট টপিকে দাঁড়িয়েছে। সেই জন্য এখানে টপিকটা রাখা আছে, সেফটি অফ উইমেন ইন দি ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মক্ষেত্রে মহিলাদের যে নিরাপত্তা। টপিক নাম্বার 14, করাপশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে করাপশন হয়, দুর্নীতি হয়, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা করাপশন দেখতে পাচ্ছি। এই বিষয়টা নিয়ে এখানে একটা টপিক লেখা আছে, করাপশন ইন ইন্ডিয়া। টপিক নাম্বার 15, অপরাজিতা বিল 2024। অপরাজিতা বিল অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে আরজি কর হত্যাকাণ্ডের পরে পশ্চিমবঙ্গ সরকার যে বিল প্রণয়ন করেন অপরাজিতা বিল নামে, সেখানে যারা এরকম জঘন্য বা ঘৃণ্য অপরাধ করছে, মহিলাদের বিরুদ্ধে এরকম ভায়োলেন্সের ঘটনা ঘটাচ্ছে, সেই সমস্ত অপরাধীদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে। খুবই ড্রাস্টিক একটা বিল, এবং যেখানে অপরাধীকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেই বিলটা নিয়ে লিখতে বলা হয়েছে। সেই বিলের কিছু কিছু ভালো দিক আছে, কিছু কিছু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, কিছু কিছু প্রভিশনস নিয়ে, সেই সব কথাবার্তা এখানে তোমাদের বলতে হবে। টপিক নাম্বার 16, ওয়েলফেয়ার স্কিমস অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ক্ষেত্রে ওয়েলফেয়ার স্কিমস রয়েছে, বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে উন্নতিমূলক, উন্নয়নমূলক কিছু স্কিমস আছে, সেগুলো নিয়ে এখানে লিখবে। টপিক নাম্বার 17, 10 ইয়ার্স অফ কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের 10 বছর পূর্ণ হয়েছিল, সেটা নিয়ে লিখতে পারো। কিংবা রোল অফ কন্যাশ্রী প্রকল্প ইন স্প্রেডিং উইমেন এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের ভূমিকাটা কি পশ্চিমবঙ্গে নারী শিক্ষা বিস্তারে, সেটা এখানে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 18, চ্যাট জিপিটি। খুবই রেলেভেন্ট একটা টপিক। চ্যাট জিপিটি তোমরা সবাই জানো যে একটা এআই টুল, যার মাধ্যমে তুমি তোমার প্রজেক্ট তৈরি করতে পারবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবে, এবং তুমি কি করতে পারবে না চ্যাট জিপিটির মাধ্যমে। সো সেই টপিক নিয়ে এখানে লিখবে তোমরা এসে। টপিক নাম্বার 19, সাইবার ক্রাইমস কিংবা ফ্রডস ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস সলিউশন। সাইবার ক্রাইমস ও সাইবার ফ্রড যেগুলো হচ্ছে ইন্ডিয়াতে, এবং তার সলিউশনটা কি, সরকারি তরফে কি কি আইন প্রণয়ন করা হয়েছে, বা জনগণ কিভাবে সতর্ক থাকতে পারে, সাইবার ক্রাইমটা কিভাবে হয়, আসলে জিনিসটা কি, এই সমস্ত বিষয় এখানে লিখতে হবে। টপিক নাম্বার 20, সাইবার অ্যারেস্ট। সাইবার ক্রাইম বা সাইবার ফ্রডসের মাধ্যমেই কিন্তু সাইবার অ্যারেস্ট কথাটা উঠে এসেছে, যেখানে কিছু দুষ্কৃতী মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ক্যামেরার সামনে ভিডিও কলে তাদেরকে বসিয়ে রাখছে একটা জায়গাতে, এবং বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখিয়ে ব্রেন ওয়াশ করে বলা হচ্ছে যে আপনাকে সাইবার অ্যারেস্ট করা হয়েছে, আপনি সারাদিন ক্যামেরার সামনেই বসে থাকবেন, আপনি যা কাজ করুন না কেন, যেখানে যান না কেন, সবসময় আপনাকে ফোনে ক্যামেরা অন রাখতে হবে, আমরা আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করছি, মানে ভিডিও কলের মাধ্যমে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, সাইবার অ্যারেস্ট বলা হচ্ছে যাকে। সো সেই বিষয়টাও কিন্তু বর্তমানে আমরা বেশ কিছু এরকম ঘটনা দেখেছি যেটা বাস্তবে ঘটেছে। কিছু লোককে বোকা বানানো হয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা এক্সটর্ট করা হয়েছে। সো এই বিষয়গুলো নিয়েই সাইবার অ্যারেস্ট টপিকটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বলে।
টপিক নাম্বার 21, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং ভীষণভাবে এটা চর্চায় ছিল যে সমস্ত ভোটগুলোকে যদি সেন্ট্রাল ভোট বা লোকসভা ভোট এবং বিধানসভা ভোটগুলোকে দুটো দিনে করা যেত সারা দেশে, তাহলে আমাদের এনার্জি খরচা, ম্যান পাওয়ার অনেক কিছু কমে যাবে, অনেক সিস্টেম্যাটিক হবে। বিভিন্ন বিষয়ে আমরা দেখতে তর্ক বিতর্ক করে এরকম একটা প্রপোজাল দেওয়া হয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেই বিষয়ে এখানে একটা টপিক আছে। টপিক নাম্বার 22, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, ঠিক আছে। এইটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা দেখেছি এনআরসি বা সিএএ খুবই রেলেভেন্ট একটা টপিক, খুবই চর্চায় রয়েছে। সো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই টপিকটা তোমরা রেডি করবে। টপিক নাম্বার 23, পার্টিসিপেশন অফ উইমেন ইন পলিটিক্স, অর্থাৎ মহিলারা যখন রাজনীতিতে অংশগ্রহণ করছে, পলিটিক্সে অংশগ্রহণ করছে, সেই বিষয়টি লেখা আছে। আমরা জানি যে উইমেন্স যে রিপ্রেজেন্টেশন বিল আছে, ঠিক আছে, সেখানে দেখতে পেয়েছি 33% উইমেনকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভোটে অংশগ্রহণ করা এবং তার জন্য যে সিট অ্যালটমেন্ট রয়েছে পার্লামেন্টে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 33% তার যে সিট রয়েছে ক্যাপাসিটি, সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। মহিলারা অনেক কম পলিটিক্সে আসছে, তারা বিভিন্ন রকম পজিশন হোল্ড করতে চাইছে না, পলিটিক্সে জয়েন করতে চাইছে না। কেন চাইছে না, কি কারণ, কিভাবে উইমেনের পার্টিসিপেশন ইমপ্রুভ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে লিখতে হবে। নেক্সট টপিক 24, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ প্রত্যেকটা ধর্ম বা প্রত্যেকটা কমিউনিটির ক্ষেত্রে আলাদা আলাদা করে যে সিভিল কোড আইন, সেগুলো না হয়ে একটা সারা দেশ জুড়ে একটাই মাত্র সিভিল ল থাকবে, যেটা সবাই ফলো করবে, তাকে বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ সেক্ষেত্রে ম্যারেজ, ডাইভোর্স, সম্পত্তি অধিকার, এইসব বিষয়গুলো সেখানে থাকবে। টপিক নাম্বার 25, স্পেস টেকনোলজি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে মহাকাশ বিজ্ঞান, মহাকাশ ব্যবস্থা রয়েছে, টেকনোলজি রয়েছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে এখানে। কিংবা এটাকে এরকম আসতে পারে যে চন্দ্রায়ন 3 বা আদিত্য L1 মিশন, হ্যাঁ, সেই মিশনগুলোর নাম দিয়েও টপিক দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। টপিক নাম্বার 26, প্যারিস অলিম্পিক্স 2024 অ্যান্ড ইন্ডিয়াস পারফরমেন্স। প্যারিস অলিম্পিক্স 2024-এ ইন্ডিয়ার পারফরমেন্স কেমন, সেটা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে। 27, মোবাইল গেম অ্যাডিকশন অ্যামাং ইউথস, অর্থাৎ যুব সমাজের মধ্যে মোবাইলের যে অ্যাডিকশন বা মোবাইল গেম অ্যাডিকশন, মোবাইলে গেম খেলার যে নেশা বা আসক্তি, সেটা নিয়ে এখানে একটা টপিক দেওয়া আছে। টপিক নাম্বার 28, উইমেন্স পার্টিসিপেশন ইন স্পোর্টস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মহিলারা খেলাধুলোতে যেভাবে অংশগ্রহণ করছে, তাদের যে পারফরমেন্স, সেটা নিয়ে একটা টপিক দেওয়া আছে। টপিক নাম্বার 29, অনলাইন এডুকেশন অ্যান্ড ইটস ফিউচার। অনলাইন এডুকেশন এবং তার ভবিষ্যৎটা কি। আমরা দেখতে পেয়েছি প্যান্ডেমিক সিচুয়েশনে যখন অফলাইন সমস্ত ক্লাসেস বন্ধ ছিল, তখন অনলাইন এডুকেশন, অনলাইন ক্লাস কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে তাদের পড়াশোনা কন্টিনিউ করতে হেল্প করেছিল। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা প্রচণ্ডভাবে চেঞ্জড হয়ে অফলাইন থেকে অনলাইন মোড হয়ে গেছে। সুতরাং সেই বিষয়ে এখানে তোমরা লিখবে। টপিক নাম্বার 30, পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড কন্ট্রোল ইন ইন্ডিয়া। পপুলেশন যে বিস্ফোরিত হচ্ছে, অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ, আর সেটাকে নিয়ন্ত্রণ কি করে করা যায়, সেটা নিয়ে একটা টপিক দেওয়া আছে, পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড কন্ট্রোল ইন ইন্ডিয়া। টপিক নাম্বার 31, government's endeavor to make healthcare accessible in the rural areas. পশ্চিমবঙ্গ সরকার কিংবা ভারত সরকার, তারা কিভাবে হেলথ কেয়ারকে রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম্য এলাকাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যে গ্রামের লোকজন যাতে সঠিকভাবে হেলথ কেয়ারে বেনিফিটসগুলো পেয়ে থাকে বা তাদের ট্রিটমেন্ট হতে পারে কম খরচায়, সেই বিষয়টা সম্পর্কে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি পদক্ষেপ গ্রহণ করছে এবং স্টেট গভর্নমেন্ট কি পদক্ষেপ গ্রহণ করছে, দুটো বিষয়কেই কিন্তু আমাদের এখানে লিখতে হবে। টপিক নাম্বার 32, হাউ ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড affects লাইফ অ্যান্ড পার্সোনালিটি। তুমি যখন বিশ্ব ভ্রমণ করছো, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড, বিশ্ব ভ্রমণ করছো, তখন সেটা কিভাবে তোমার জীবন এবং তোমার ব্যক্তিত্বকে প্রভাবিত করে। অর্থাৎ ট্রাভেলিং যে একটা জানি পার্ট অফ এডুকেশন, সেটাই লিখতে বলা হয়েছে, যে
ভ্রমণ শিক্ষার অঙ্গ কিভাবে, এখানে সেটাই লিখবে। টপিক নাম্বার 33, সার্চ ইঞ্জিনস অন দি ইন্টারনেট। ইন্টারনেটের যে সার্চ ইঞ্জিনস আছে, যেমন গুগল আছে, ঠিক আছে, বা বলতে পারো যে মজিলা ফায়ারফক্স আছে, এই যে সার্চ ইঞ্জিনসগুলো আছে সেগুলো কতটা ভালো কতটা খারাপ, তাদের ভালো দিক খারাপ দিক সেই বিষয়গুলো নিয়ে এখানে লিখতে হবে, সার্চ ইঞ্জিনস অন দি ইন্টারনেট। টপিক নাম্বার 34, ডিজিটাল ডিভাইড ইন ইন্ডিয়া। দেখো, যখন প্যান্ডেমিকের সময় আমরা অনলাইন ক্লাসেস রমরমা দেখেছিলাম, তখন একটা জিনিস তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে কিছু স্টুডেন্টস, কিছু মানুষের হাতে স্মার্টফোন নেই, বা স্মার্টফোন থাকলেও ইন্টারনেট কেনার পয়সা নেই, বা ইন্টারনেট থাকলেও সেই জায়গাগুলো এতটাই ইন্টেরিয়ারে যেখানে ইন্টারনেট ঠিক করে কাজ করে না। এই রকম ক্ষেত্রে দেখা গেছে যে স্টুডেন্টরা শহরে থাকছে তারা খুব সহজেই অনলাইন ক্লাসেস করতে পারছে, সমস্ত অনলাইন ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছে, বা যে স্টুডেন্টরা গ্রামে বসবাস করে তাকে অনলাইন ক্লাস করতে গিয়ে অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে, তাকে অনেকটা এফর্ট দিতে হচ্ছে। সুতরাং এই যে কিছু সংখ্যক ছেলে মেয়ে তারা অনলাইন ক্লাসের যে সুবিধা সেটা পাচ্ছে, কিছু সংখ্যক পাচ্ছে না, ডিজিটালি যে এডুকেশন সেটাকে ডিজিটাল ওয়েতে তারা ঠিকভাবে অ্যাক্সেস করতে পারছে না, সুবিধাটা নিতে পারছে না। সেখান থেকে কিন্তু একটা ডিভিশন, ডিভাইড শুরু হচ্ছে, যে কিছু স্টুডেন্টস ডিজিটালি তারা অনেক বেশি সাউন্ড, তারা পড়াশোনা করতে পারছে, কিন্তু আর একটা পোর্শন যেটা পরিমাণটা বেশি তারা সঠিকভাবে পড়াশোনাটা করতে পারছে না, বারবার সেটা হ্যাম্পার্ড হচ্ছে। এটাকেই বলা হয় ডিজিটাল ডিভাইড, ঠিক আছে। এটা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে ডিজিটাল ডিভাইড ইন ইন্ডিয়া। টপিক নাম্বার 35, ডিফরেস্টেশন অ্যান্ড ইকোলজিক্যাল ডিজাস্টার্স, অর্থাৎ বৃক্ষচ্ছেদন এবং বৃক্ষচ্ছেদনের ফলে যে পরিবেশগত বিপর্যয়গুলো আসছে, পরিবেশের ভারসাম্য নিয়ে যে বিপর্যয়গুলো আসছে সেটা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো, আমরা টোটাল 35টা টপিকস নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমার মনে হয়েছে তোমাদের যে পরীক্ষা আছে সামনে ক্যালকাটা হাইকোর্টে এলডিএ মেন্স, সেই পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। এখানে অনেক টপিক আমি অলরেডি আমার বিভিন্ন ক্লাসে যেগুলো আমি আলোচনা করেছি ক্লাসে, সেগুলো ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। আমার চ্যানেলে যে রিপোর্ট এবং এসে প্লেলিস্ট আছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে, সার্চ করবে, এখানে অনেক টপিক দেখবে অলরেডি আমি করিয়ে দিয়েছি, আর যেগুলো করাইনি সেগুলো কিছু কিছু অবশ্যই আমি তোমাদের করিয়ে দেব। সো প্রত্যেকটা টপিক তোমরা প্রস্তুত রাখো, আশা করছি তোমাদের পরীক্ষাতে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে, অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।